আসসালামু আলাইকুম, সকলকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা রসায়ন বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো রসায়ন বিষয়ের চ্যাপ্টার 2 থেকে আমরা আজকে একটা সৃজনশীল প্র্যাকটিস করব। এই সৃজনশীলটি রাজশাহী বোর্ডে 2020-এ এসেছে। তো সৃজনশীলটা এখানে বোর্ডে আমি লিখে দিয়েছি। তো সৃজনশীলটা আমি সবার আগে পড়ে শোনাচ্ছি। একটি পদার্থ এ এর গলনাঙ্ক 45 ডিগ্রি সেলসিয়াস ও এর স্ফুটনাঙ্ক 95 ডিগ্রি সেলসিয়াস। তো এইখানে আমাকে এ পদার্থটা কি হবে সেটা সম্পর্কে বলা নাই, জাস্ট এ একটা পদার্থ এটা মেনশন করে দিয়েছে। আর যে ইনফরমেশনটা এখানে আমার জন্য দিয়ে দিয়েছে সেটা হচ্ছে গিয়ে যে এই এ যেই পদার্থ তার গলনাঙ্ক হবে হচ্ছে গিয়ে 45 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হবে হচ্ছে গিয়ে 95 ডিগ্রি সেলসিয়াস। এবার আসো আমরা ধারাবাহিকভাবে কোশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করি। আমাদের জন্য প্রথম যে কোশ্চেনটা, জ্ঞানমূলক যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা আছে হচ্ছে গিয়ে কি ঊর্ধ্বপাতন কাকে বলে। ঊর্ধ্বপাতন কাকে বলে এটা আমাদের জন্য জ্ঞানমূলক কোশ্চেন। সো আমরা সবাই জানি যে আমরা পদার্থকে তাপ দিয়ে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তন করতে পারি। যেরকম সকল পদার্থের যে সাধারণ যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে যে আমরা যদি কোনো একটা কঠিন পদার্থকে তাপ দিই সে তরল অবস্থায় রূপান্তরিত হয়, এবং তরলকে যদি আমরা আবারও তাপ দিই তাহলে সে বাষ্পীয় অবস্থায় রূপান্তরিত হয়। কিন্তু ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে জিনিসটা একটু ব্যতিক্রম। এইখানে যেরকম 3টে সিকোয়েন্স ফলো করে, যেরকম কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প, কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে এখানে 2টে সিকোয়েন্স অনুসরণ করা হয়। অর্থাৎ আমরা যদি কোনো কঠিন পদার্থকে তাপ দিয়ে সরাসরি যদি সে বাষ্পে পরিণত হয়, সে যদি তরলে পরিণত না হয়, কঠিন থেকে যদি সে সরাসরি বাষ্পে পরিণত হয়, এইরকম যেই পদার্থগুলো বৈশিষ্ট্য দেখায় ওই পদার্থকে বলি আমরা ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে ঊর্ধ্বপাতন কাকে বলবো আমরা? যেই প্রক্রিয়ার মাধ্যমে কঠিনকে তাপ দিয়ে আমি সরাসরি বাষ্পে পরিণত করব, ওই প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে কি আমি ঊর্ধ্বপাতন। আর ঊর্ধ্বপাতিত পদার্থ কাকে বলবো? যারা যারা সেই ঊর্ধ্বপাতনের যেই বৈশিষ্ট্য দেখাবে, অর্থাৎ যে সকল পদার্থসমূহ কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হবে, সেই সকল পদার্থকে বলবো হচ্ছে কি আমি ঊর্ধ্বপাতিত পদার্থ। আর প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে কি আমি ঊর্ধ্বপাতন। তো তোমাদের বইয়ের 2য় অধ্যায়ে ঊর্ধ্বপাতনের সংজ্ঞা দেওয়া আছে, তো উদাহরণগুলোও সেখানে মেনশন করে দেওয়া আছে। তো ঊর্ধ্বপাতিত যেই পদার্থগুলো আছে তার মধ্যে থেকে কয়েকটা বিশেষ পদার্থ হচ্ছে গিয়ে কর্পূর, আয়োডিন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ইত্যাদি। এই পদার্থগুলোকে আমরা সাধারণত ঊর্ধ্বপাতিত পদার্থ বলে থাকি, কারণ এই পদার্থসমূহ ঊর্ধ্বপাতনের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা ফলো করে। আমাদের এবার খ নং কোশ্চেনটা সমাধান করতে হবে। তো খ নং কোশ্চেনটা কী চেয়েছে আমাদেরকে? খ নং কোশ্চেনে আমাদের কাছে চেয়েছে যে সোডিয়াম ক্লোরাইড উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয় কেন। একটা প্রশ্ন যে সোডিয়াম ক্লোরাইড কেন তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। সো আমাকে ব্যাখ্যা করতে হবে এখানে গলনাঙ্ক পার্ট নিয়ে, কেন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি হয়। ওকে, সো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি হয় এইটা জানার আগে আমাদেরকে আগে জানতে হবে সোডিয়াম ক্লোরাইড একটা কী পদার্থ। এটা কি আয়নিক বা সমযোজী, বা আমরা কোন প্রক্রিয়ার মাধ্যমে সোডিয়াম ক্লোরাইডকে আমরা গঠন করতে পারি। তো সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা আয়নিক প্রক্রিয়ার মাধ্যমে বা আয়নিক বন্ধনের মাধ্যমে কিন্তু এটা গঠিত হয়। অর্থাৎ আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়? একটা ধাতু যখন ইলেকট্রন ত্যাগ করে এবং একটা অধাতু যখন ইলেকট্রন গ্রহণ করে, এই ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে ধাতুসমূহ ক্যাটায়নে পরিণত হয়, অধাতুসমূহ অ্যানায়নে পরিণত হয়। আর ক্যাটায়ন আমরা জানি সবাই যে ক্যাটায়ন হচ্ছে কি একটা পজিটিভ চার্জ বিশিষ্ট এবং অ্যানায়নটা হচ্ছে কি আমার নেগেটিভ চার্জ বিশিষ্ট। তো এই যে ক্যাটায়ন তৈরি হচ্ছে এবং অ্যানায়ন যে তৈরি হচ্ছে, অর্থাৎ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ দুই ধরনের যে ভিন্নধর্মী চার্জ তৈরি হচ্ছে, এই দুই ধরনের ভিন্নধর্মী চার্জের মধ্যে একটা প্রবল আকর্ষণ বল কাজ করে, এবং এই প্রবল আকর্ষণ বল কাজ করার মধ্যে দিয়েই কিন্তু আমাদের সোডিয়াম ক্লোরাইডটা তৈরি হয়। সো আমি এখন দেখাচ্ছি কিভাবে জিনিসটা ক্যাটায়ন তৈরি হয় বা অ্যানায়ন তৈরি হয়, এই জিনিসটা আমি ব্যাখ্যা করতেছি। তো দেখো, সোডিয়াম ক্লোরাইডকে আমরা প্রথমে আয়নে ডিভাইড করলাম, আয়নে আমরা ভাগ করলাম। তো সোডিয়াম যেহেতু একটা ধাতু, সে অবশ্যই একটা ইলেকট্রন ত্যাগ করবে এবং সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে। এবং ক্লোরিন কি করবে? ক্লোরিন যেহেতু একটা অধাতু, সে একটা ইলেকট্রন গ্রহণ করবে এবং ইলেকট্রন গ্রহণ করে সে নেগেটিভ আয়নে পরিণত হবে। তো সোডিয়াম যেহেতু পজিটিভ আয়ন, তাহলে আমরা সোডিয়ামকে ক্যাটায়ন বলতে পারি, এবং ক্লোরিন যেহেতু একটা নেগেটিভ আয়ন, ক্লোরিনকে আমরা অ্যানায়ন বলতে পারি। তো সোডিয়াম এবং ক্লোরিন এই যে দুইটা ভিন্নধর্মী চার্জ সৃষ্টি করতে পারতেছে, সোডিয়াম পজিটিভ সৃষ্টি করতে পারতেছে, ক্লোরিন নেগেটিভ সৃষ্টি করতে পারতেছে। এই পজিটিভ এবং নেগেটিভ চার্জ পরস্পরকে প্রবলভাবে আকর্ষণ করে। আরও একটা বিষয় হচ্ছে গিয়া যে এই যে নিচে আমি যে চিত্রটা এখানে এঁকেছি, এটার মধ্যে তোমরা যদি একটু লক্ষ্য করো দেখতে পারবা যে এখানে জিনিসটা কীভাবে গঠন করা হয়েছে। দেখো যে পজিটিভ চার্জগুলোর চারপাশে নেগেটিভ চার্জগুলো ভিড় করবে, আর নেগেটিভ চার্জের চারপাশে
পজিটিভ চার্জ ভিড় করবে। এটা একটা আয়নিক বৈশিষ্ট্য যারা দেখায় বা আয়নিক যৌগ যারা গঠন করে যে সকল মৌল পরস্পর, তারা এই বৈশিষ্ট্য দেখায়। সো সবার আগে আমি এখানে সোডিয়াম একটা ক্যাটায়ন নিলাম, তাহলে ক্যাটায়নের চারপাশে কারা থাকবে? অবশ্যই অ্যানায়ন থাকবে। সো এই জন্য সোডিয়ামের দুই পাশে কিন্তু আমি এই একটা অ্যানায়ন নিয়েছি যেটা ক্লোরিন অ্যানায়ন, এবং এই একটা অ্যানায়ন নিয়েছি যেটা হচ্ছে গিয়ে ক্লোরিন অ্যানায়ন। দেন সেকেন্ড লাইনে আসো, যেহেতু আমি উপরে সোডিয়াম একটা ক্যাটায়ন নিয়েছি, তাহলে অবশ্যই এবার নিচের লাইনটার মিডল পজিশনে কি আসবে? অবশ্যই একটা অ্যানায়ন আসবে, কারণ আমরা অবশ্যই উপরে যেহেতু প্লাস নিয়েছি, প্লাসের চারপাশে কি থাকে? মাইনাসটা ভিড় করে। সেই জন্য এই যে সোডিয়াম প্লাসটা নিয়েছি, এই সোডিয়াম প্লাসের নিচের দিকে আমি ক্লোরিনকে নিয়েছি। দেন যখন আমি এইখানে ক্লোরিন নেব, তাহলে যেহেতু এটা আমার একটা অ্যানায়ন বা একটা নেগেটিভ আয়ন, তাহলে অবশ্যই এর চারপাশে কারা থাকবে? ক্যাটায়নটা থাকবে। দ্যাটস ওয়াই কিন্তু এখানে সোডিয়াম নেওয়া হয়েছে এবং এখানে সোডিয়াম নেওয়া হয়েছে। আবার এই যে আমরা যে সোডিয়াম আয়নটা নিয়েছি, আমরা যদি সোডিয়াম আয়নের যদি উপরের দিকে তাকাই বা উপরের দিকে যদি আমরা যাই, তাহলে আমরা কাকে পাচ্ছি? আমরা কিন্তু একটা অ্যানায়নকে পাচ্ছি। দেন আমরা যদি এই সোডিয়াম আয়নের উপরের দিকে যাই, তাহলেও আমরা কাকে পাচ্ছি? আমরা অ্যানায়ন পাচ্ছি। এবং নিচের লাইনটা ঠিক সেম, যে ক্লোরিন আয়ন যেহেতু উপরে আছে, অবশ্যই নিচে হবে সোডিয়াম আয়ন, এবং সোডিয়াম আয়নের দুই পাশে হবে ক্লোরাইড আয়ন। তো তোমরা যদি এই বিন্যাসটা যদি একটু লক্ষ্য করো, দেখবা যে প্রত্যেকটা নেগেটিভ আয়নের চারপাশে পজিটিভ আয়ন, পজিটিভ আয়নের চারপাশে নেগেটিভ আয়ন। যেরকম ক্লোরিন মিডল পজিশনে আছে, ক্লোরিনের চারপাশে দেখো সোডিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, সোডিয়াম আয়ন। আবার আমি যদি জিনিসটাকে আরো একটু বড় করতে পারতাম, তাহলে কি হইতো? যে এই যে ক্লোরিন আয়ন, এর পাশে কি আসবে? অবশ্যই একটা সোডিয়াম আয়ন আসবে। এই সোডিয়াম আয়নের চারপাশে কি আসবে? ক্লোরাইড আয়ন আসবে। এইভাবে আয়নিক যৌগসমূহ এইভাবে একটা ক্লাস গঠন করে, এবং এই ক্লাস গঠন করলে এদের বন্ধনটা অনেক শক্তিশালী হয়, এদের যৌগটা অনেক পরস্পর আকর্ষণ বলটা অনেক বেশি হয়। এই আকর্ষণ বল বেশি হওয়ার কারণেই মূলত আয়নিক যৌগ বা সোডিয়াম ক্লোরাইড উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। আমরা এখন এই সৃজনশীলটার গ সমাধান করব। তো গ এর কোশ্চেনটা কি বলেছে আমাকে? গ এর কোশ্চেনটা আমাকে বলেছে যে এ এর তাপীয় বক্ররেখা অঙ্কন করে বর্ণনা দাও। তাপীয় বক্ররেখা অঙ্কন করে বর্ণনা দাও। অর্থাৎ আমার এর যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এর যে বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্যটা আমাকে গ্রাফের সাহায্যে প্রেজেন্ট করতে হবে। তো এই গয়ের অ্যান্সারটা যদি আমরা করতে চাই গ্রাফের সাহায্যে, আমাদেরকে কিন্তু গ্রাফ সম্পর্কে একটা বেসিক আইডিয়া থাকতে হবে। যদি আমাদের গ্রাফ সম্পর্কে বেসিক আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা সমাধান করতে পারবো না। যেরকম তোমাদের ফিজিক্স বইতে এই গ্রাফ সম্পর্কে অনেক ব্যাপক ব্যাখ্যা দেওয়া রয়েছে। তো আমি সেখান থেকে একটু অ্যাড করতে চাই কথা, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যে কোনো গ্রাফকে মূলত তিনটা অংশে ভাগ করতে পারি। সো এই তিনটা অংশের মধ্যে একটা হচ্ছে গিয়া সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে, একটা হচ্ছে গিয়া সময়ের সাথে সাথে অপরিবর্তনীয় থাকবে, আর একটা হচ্ছে গিয়া সময়ের সাথে সাথে হ্রাস পাবে। তো এখন আমরা এই যে বক্ররেখাটার যে অঙ্কন করে ব্যাখ্যা, এই ব্যাখ্যা হচ্ছে গিয়ে আমাদের লেখচিত্র সাহায্যে জানতে হবে বা লেখচিত্র সাহায্যে ব্যাখ্যা করতে হবে। সো এখন দেখো তোমরা, আমরা জিনিসটা শুরু করতেছি এবং কীভাবে কাজগুলো করতেছি, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে নিচ্ছি, জিনিসটা একটু লক্ষ্য করো। আমরা যে গয়ের প্রশ্ন যে আমরা সমাধান করব, আমাদের এই গয়ের প্রশ্ন সমাধান করতে হলে আমাদেরকে সর্বপ্রথম গ্রাফ সম্পর্কে বেসিক কিছু জিনিস জানতে হবে। তো এই যে আমি এখানে যে অ্যান্সারটা করে দিয়েছি, এই অ্যান্সারের উপরে তোমরা তিনটা গ্রাফ দেখতে পাচ্ছ, তিনটা গ্রাফ। সো প্রথম গ্রাফে আমি সময়ের বিপরীতে তাপমাত্রাকে সেট করতেছি। মূলত তিনটা গ্রাফেই আমরা সময়ের বিপরীতে তাপমাত্রাকে সেট করতেছি। তো আমরা সবাই জানি যে একটা গ্রাফের মেইনলি দুইটা পার্ট থাকে, একটা বলি আমরা এক্স অক্ষ আর একটা বলি আমরা ওয়াই অক্ষ। তো যখন আমি কোনো একটা বস্তুকে গ্রাফে কম্পেয়ার করতে চাই, তখন আমরা কি কাজ করি? তখন আমরা মূলত সময়কে এক্স এক্সিস বরাবর সেট করি, এবং সময়ের সাথে যেই বস্তুকে আমি কম্পেয়ার করব তাকে আমি ওয়াই এক্সিস বরাবর সেট করি। তোমরা ফিজিক্সে দেখছো যে আমরা সময়ের সাথে সাথে আমরা বেগকে এইখানে সেট করা হয়, আমরা সেখান থেকে দুইটা বস্তুর কম্পেয়ার করতে পারি। তো এখানেও সময় এবং তাপমাত্রা এই দুইটা বস্তুকে প্রত্যেকটা গ্রাফে সেট করা হয়েছে। কিন্তু তিনটা গ্রাফের বৈশিষ্ট্য বা তিনটা গ্রাফের ফলাফল কিন্তু তিন ধরনের। কিভাবে দেখো, প্রথম গ্রাফটা দেখো মূল বিন্দু থেকে শুরু হয়েছে, এবং মূল বিন্দু থেকে জিনিসটা শুরু হয়ে জিনিসটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, জিনিসটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। সো আমি যদি এইখানে দুইটা পয়েন্ট টাচ করি, এই একটা পয়েন্ট নিলাম এবং এটার সাথে আমি এই একটা পয়েন্ট নিলাম, দুইটা পয়েন্ট আমাকে কি বোঝাচ্ছে? দেখো দুইটা পয়েন্ট আমাকে বোঝাচ্ছে যে আমার সময় যত বাড়তেছে, সময়ের সাথে সাথে আমার তাপমাত্রাও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ সময়ের সাথে বস্তুর পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তনটা কীরকম হচ্ছে? আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। 2 নং গ্রাফটাতে দেখো, 2 নং গ্রাফটাতে কীরকম হচ্ছে? 2 নং গ্রাফটাতে লেখটা একদম বরাবর সোজা যাচ্ছে, কোনো উপরে উঠতেছে না বা নিচেও নামতেছে না। আমার এই লেখটা কি বোঝাচ্ছে? দেখো আমি যদি সময়ের যে কোনো একটা পয়েন্ট কীভাবে টাচ করি, তাহলে জিনিসটা এইভাবেই যাচ্ছে।
আবার যদি আমি সময়ের এরকম আরেকটা পয়েন্ট টাচ করি, জিনিসটা ওয়াই অক্ষ বরাবর সেম ডিরেকশনে যাচ্ছে। অর্থাৎ এটা আমাকে বোঝাচ্ছে যে আমার সময় পরিবর্তন হলেও আমার তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না। তাপমাত্রা আমার ফিক্সডই আছে, কিন্তু সময়টা আমার ফিক্সড নেই, সময় পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে গ্রাফটা, এই গ্রাফটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অপরিবর্তনশীল গ্রাফ, মানে এটা সময় পরিবর্তন হচ্ছে কিন্তু সময়ের বিপরীতে যে আছে সে কিন্তু পরিবর্তন হচ্ছে না। 3 নংটা দেখো, 3 নংটা সময় তাপমাত্রা, এই গ্রাফটা হচ্ছে গিয়া নিচের দিকে নামতেছে, উপর থেকে আমি নিচের দিকে দেখতে পাচ্ছি। তাহলে এই গ্রাফটা কি হচ্ছে দেখো, আমি যদি এরকম দুইটা পয়েন্ট নেই, এই একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের বিপরীতে আমি তাপমাত্রা নিলাম, এবং এই একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের বিপরীতে আমি তাপমাত্রা নিলাম, তাহলে এই গ্রাফটা কি বোঝাচ্ছে? এই গ্রাফটা আমাকে বোঝাচ্ছে যখন আমার সময় অল্প বা সময় আমার যখন কম তখন তাপমাত্রা অনেক বেশি ছিল, সময় যখন আমার অল্প তখন তাপমাত্রা অনেক বেশি। আবার যখন আমি সময়টাকে একটু বর্ধিত করতেছি তখন তাপমাত্রাকে কিন্তু আমি কম পাচ্ছি। দ্যাট মিনস সময় যত অতিবাহিত হচ্ছে তাপমাত্রা আমার তত কমে যাচ্ছে। তো এটাকে আমি বলতে পারি যে এই গ্রাফটা হচ্ছে কি নিম্নমুখী গ্রাফ, বা সময়ের সাথে কোনো বস্তু যদি হ্রাস পায় তার গ্রাফটা এই ধরনের হয়, আর সময়ের সাথে বৃদ্ধি পেলে গ্রাফটা এই রকমের হয়, আর সময়ের সাথে যদি কোনো কিছু পরিবর্তন না হয় তার গ্রাফটা এই রকম হয়। এখন তোমাদেরকে পরীক্ষার হলে যদি এই কোশ্চেন আসে বা এই টাইপের কোশ্চেন আসে, তোমাদেরকে কিন্তু এই যে অংশটুকু, যেই অংশটুকু আমি মার্ক করে দিলাম, এই অংশটুকুর কিন্তু অ্যান্সার তোমাদের খাতায় লিখতে হবে না। জাস্ট আমি এটা দিয়েছি যে যাদের গ্রাফের বেসিকটা ক্লিয়ার না তারা যাতে গ্রাফের এই বেসিকটা, এই কথাগুলো শুনে বা এই চিত্রগুলো দেখে তারা যেন গ্রাফের বেসিকটা ক্লিয়ার করতে পারো। আচ্ছা, এবার আসো, আমরা গ্রাফ সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়েছি। তো আমাদের অ্যান্সার প্যাটার্ন কিন্তু বা অ্যান্সারটা কিন্তু আমাদের এইখান থেকে শুরু, এই অংশটা কিন্তু আমাদের অ্যান্সারের মধ্যে আসবে না, জাস্ট এটা জাস্ট ফর বেসিক তোমাদের শেখার জন্য এটা বর্ণনা করা হয়েছে। ওকে, সো দেখো আমাদের এইখানে যে আমরা দুইটা গ্রাফ, আমরা যে গ্রাফটা অঙ্কন করেছি, এই গ্রাফের মধ্যেও কিন্তু এরকম কতগুলো অংশ আছে, এরকম কতগুলো অংশ সমন্বয় কিন্তু আমি এই গ্রাফটা তৈরি করেছি। যেরকম দেখো আমার যে প্রথম যে গ্রাফটা ছিল ওই গ্রাফের সাথে এইখানের পি থেকে কিউ পর্যন্ত যে অংশটা, এই অংশ একটা মিল পাচ্ছি, পি থেকে কিউ পর্যন্ত অংশের আমি একটা মিল পাচ্ছি, এবং আর থেকে যে এস পর্যন্ত এই অংশেরও আমরা একটা মিল পাচ্ছি। কার সাথে? আমরা আমাদের এইখানে যে প্রথম গ্রাফটা আছে ওর সাথে, এবং টি থেকে ইউ পর্যন্ত যে অংশটা সেই অংশটাও আমরা মিল পাচ্ছি। অর্থাৎ তুমি বলতে পারো যে পি থেকে কিউ পর্যন্ত গ্রাফটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে, আর থেকে এস পর্যন্ত গ্রাফটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এবং টি থেকে ইউ পর্যন্ত গ্রাফটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ওকে, সেকেন্ড গ্রাফটা দেখো, যেটা আমার একদম সরল রেখা হয়েছিল, যেটাকে আমরা বলতেছিলাম যে সময়ের সাথে জিনিসটা অপরিবর্তনশীল বা সময়ের সাথে সে পরিবর্তন হচ্ছে না। তাহলে আমাদের এই গ্রাফে এরকম কে কে আছে দেখো, এই গ্রাফে আমার কিউ থেকে আর পর্যন্ত যে রেখাটা সে কিন্তু এই অবস্থায় আছে, দ্যাট মিনস আমাদের সেকেন্ড গ্রাফ এর ক্যাটাগরিতে সে আছে। অ্যান্ড এস থেকে টি পর্যন্ত এও কিন্তু আমাদের হচ্ছে গিয়ে গ্রাফের সেকেন্ড ক্যাটাগরিতে আছে, অর্থাৎ কিউ থেকে আর পর্যন্ত সময় অতিবাহিত হচ্ছে কিন্তু তাপমাত্রার কোনো চেঞ্জ হচ্ছে না, আবার এস থেকে টি পর্যন্ত সময় অতিবাহিত হচ্ছে কিন্তু তাপমাত্রাটা কোনো পরিবর্তন হচ্ছে না। আর আমরা যে থার্ড যে গ্রাফটা, এই গ্রাফটার অংশটা আমাদের এই গ্রাফের মধ্যে নেই, আমরা আমাদের নেক্সট যখন কোশ্চেনগুলো আলোচনা করব তখন তোমরা জাস্ট বেসিকটা শিখে রাখো। এই জিনিসটা জাস্ট বোঝাচ্ছে যে সময়ের সাথে বস্তুগুলো যখন হ্রাস পায় তখন গ্রাফটা এরকম নিম্নমুখী হয়ে থাকে। আচ্ছা, সো আমার কোশ্চেন ছিল যে এর তাপীয় বক্ররেখা অঙ্কন করে এর বর্ণনা আমাকে ব্যাখ্যা করতে বলছে। তো দেখো আমাকে এই এ সম্পর্কে দুইটা ইনফরমেশন দেওয়া আছে, সেই দুইটা ইনফরমেশনের একটা হচ্ছে গিয়া এর গলনাঙ্ক হচ্ছে গিয়া 45 ডিগ্রি সেলসিয়াস এবং এর স্ফুরণাঙ্ক হচ্ছে গিয়া 95 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে দেখো আমাদের এই যে গ্রাফটা যে আমি শুরু করলাম, আমার আমার যে পি থেকে এক্স অক্ষ বরাবর আমি সময়কে এখানে বসিয়েছি এবং পি থেকে ওয়াই অক্ষ বরাবর দিকে আমি তাপমাত্রাকে বসিয়েছি, যার মধ্যে তোমরা যে পি কিউ লাইনটা যে দেখতে পাচ্ছ এই লাইনের এইখানে কঠিন কথাটা লেখা আছে। কঠিন কথাটা কেন লিখেছি, আমি পানি থেকে একটু উদাহরণটা একটু জাস্ট ফর এক্সাম্পল বলি, যে আমরা সবাই জানি যে পানির গলনাঙ্ক হচ্ছে গিয়া 0 ডিগ্রি সেলসিয়াস এবং পানির স্ফুটনাঙ্ক হচ্ছে গিয়া 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 100 ডিগ্রি সেলসিয়াস। তো পানিকে তুমি যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে নিয়ে আসো বা মাইনাস তাপমাত্রা নিয়ে আসো, তখন পানির অবস্থাটা কীরকম হবে? পানির অবস্থাটা হচ্ছে গিয়া বরফে পরিণত হবে। বাট আমি যখন তাকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসবো বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তখন তাকে আমি দেওয়া শুরু করব, তখন পানিটা কিন্তু আস্তে আস্তে কঠিন বরফটা কিন্তু আস্তে আস্তে গলে গলে তরলে পরিণত হতে শুরু করবে। এইখানে এই যে পদার্থ আমার দেওয়া আছে, এই পদার্থটার গলনাঙ্ক হচ্ছে গিয়া 45 ডিগ্রি সেলসিয়াস। তাহলে
এই 45 ডিগ্রি সেলসিয়াসের নিচে যে তাপমাত্রা অর্থাৎ 44 ডিগ্রি 43 ডিগ্রি 42 ডিগ্রি এরকম নিচের দিকে যে তাপমাত্রাগুলো আছে সবগুলো তাপমাত্রায় কিন্তু পদার্থটা কোন অবস্থায় থাকবে, পদার্থটা হচ্ছে গিয়ে কঠিন অবস্থায় থাকবে। জাস্ট পানির সাথে কম্পেয়ার করো যে পানির যেরকম 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে অর্থাৎ মাইনাস যখন তাপমাত্রা থাকে পানি যেরকম কঠিন অবস্থায় থাকে বা বরফে পরিণত হয়, এখানেও জাস্ট যেহেতু এর গলনাঙ্ক 45 ডিগ্রি সেলসিয়াস, এই 45 ডিগ্রি সেলসিয়াসের নিচে পদার্থটা যখন থাকবে তখন সে কি অবস্থায় থাকবে, কঠিন অবস্থায় থাকবে। এই যার কারণে দেখো আমরা এখানে আমাদের গ্রাফটাকে যে আমরা প্রেজেন্ট করেছি, যার কারণে পি থেকে কিউ পর্যন্ত আমি কথাটা কঠিন লিখেছি। কেন আমি কথাটা কঠিন লিখেছি, কারণ তোমরা যদি তাপমাত্রার দিকে যদি তোমরা একটু লক্ষ্য করো যে কিউ পয়েন্টের তাপমাত্রা হচ্ছে গিয়া 45 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ পি থেকে কিউ পর্যন্ত তাপমাত্রা কিন্তু তোমার 45 ডিগ্রি সেলসিয়াসের নিচে। তাহলে আমি বলতে পারবো যে এই যে 45 ডিগ্রি সেলসিয়াসের নিচে যে আমার তাপমাত্রা, তাহলে এই অবস্থায় পদার্থটা কি অবস্থায় থাকবে, কঠিন অবস্থায় থাকবে। সকল কণাগুলোই পদার্থের কঠিন অবস্থায় থাকবে। দেন আসো কিউ অবস্থায় বা কিউ পয়েন্টে যখন আমি পৌঁছে যাব তখন কি হবে, অবস্থাটা তখন কি হবে, যেহেতু এটার গলনাঙ্ক হচ্ছে গিয়া 45 ডিগ্রি সেলসিয়াস, তখন যখন কিউ অবস্থানে যখন সে চলে যাবে বা যখন সে পৌঁছাবে তখন কিন্তু সে তার গলনাঙ্কে পৌঁছে যাচ্ছে বা গলনাঙ্কে পৌঁছে গেল। তো গলনাঙ্কে পৌঁছানোর পর তখন সে কি করবে, আস্তে আস্তে গলতে শুরু করবে। আস্তে আস্তে পদার্থটার যে অণুগুলো আছে সেগুলো আস্তে আস্তে কি হবে, গলতে শুরু করবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই কিউ থেকে আর পর্যন্ত এই রেখাটা কেন সরলরেখা হলো, আমি সেটার একটু ব্যাখ্যা দিচ্ছি। সো নিচে আমি একটা এক্সট্রা একটা উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণটা তোমরা একটু লক্ষ্য করো, উদাহরণটা একটু ভালোভাবে লক্ষ্য করো। আমি এইখানে একটা বক্স এঁকেছি এবং বক্সের মধ্যে আমি 3টা গোলাকার চিহ্ন নিয়েছি। ফর এক্সাম্পল, আমাদের যে কোনো কণাই, পানি বলো বা যে কোনো পদার্থই বলো না কেন, এই কণাগুলো কিন্তু একটা দ্বারা তৈরি হয় না, অসংখ্য অণু পরমাণু একত্রিত হয়ে কিন্তু একটা শেপ তৈরি করে। যেরকম আমরা চেয়ার টেবিল আরও অন্যান্য যা কিছুই দেখি না কেন, এগুলোর মধ্যে কি অসংখ্য মিশ্রণ থাকে না, অসংখ্য কণা একত্রিত হয়ে কিন্তু তোমার একটা চেয়ার তৈরি করে, একটা টেবিল তৈরি করে। তো পৃথিবীর যে কোনো বস্তুই কিন্তু একটা কখনোই তৈরি হয় না, এক থেকে কখনোই তৈরি হয় না, জিনিসটা অসংখ্য অণু পরমাণু একত্রিত হয়ে কিন্তু সে একটা শেপ তৈরি করে। জাস্ট ফর এক্সাম্পল, ধরো আমরা এই বক্সের মধ্যে একটা পদার্থকে বোঝাচ্ছি এবং আমি বলতে চাচ্ছি যে এই যে বক্সের ভিতরে আমার যে পদার্থ আছে সে ধরো 3টা কণা থেকে তৈরি। জাস্ট ফর এক্সাম্পল, সে 3টা কণা থেকে তৈরি। এখন ধরো এই প্রত্যেকটা কণাই এখন ধরো কঠিন অবস্থায় আছে। তো আমি এখন এই পদার্থের উপর যদি আমি এখান থেকে তাপ দেই, নিচ থেকে যদি আমি এই পদার্থকে তাপ দেই, তাহলে কি হবে, এই পদার্থের যে কণাগুলো আছে সেই কণাগুলো আস্তে আস্তে তাপমাত্রা গ্রহণ করা শুরু করবে। তো ধরো আমি তাপ দিচ্ছি, এখন তাপ দিলে কিন্তু প্রত্যেকটা কণা কিন্তু একত্রে তাপমাত্রা গ্রহণ করবে না। ধরো তুমি এখান থেকে তাপ দিচ্ছ, তাপ দিলে কি হবে, তোমার ধরো এই যে নিচের যে কণাটা আছে আমার, এই কণাটা ধরো সবার আগে তাপমাত্রা গ্রহণ করলো, সবার আগে তাপমাত্রাটা গ্রহণ করলো। এই কণাটা যখন তাপমাত্রা গ্রহণ করবে তখন কিন্তু সে আর কঠিন থাকবে না, তখন সে কি হবে, কঠিন থেকে তরলে পরিণত হয়ে যাবে। বাট আমার কিন্তু সেম পদার্থের কিন্তু আরও 2টা কণা আছে যারা কিন্তু এখনো তাপমাত্রা গ্রহণ করে নাই। যেহেতু তারা তাপমাত্রা গ্রহণ করে নাই, তারা কিন্তু আর তরল হতে পারবে না বা তরল হবে না, কারণ তারা এখনো তাপমাত্রা গ্রহণ করে নাই। জাস্ট যে গ্রহণ করছে সেই শুধুমাত্র তরলে পরিণত হয়েছে। তো আমি কি করব, সময় নিয়ে আমি আরও তাপ দিব। যখন আমি আরও তাপ দিব তখন ধরো এই কণাটা আস্তে আস্তে ধরো তাপমাত্রা গ্রহণ করলো। তাহলে 3টা কণার মধ্যে আমার 2টা কণা অলরেডি তাপমাত্রা গ্রহণ করে কি করছে, তারা কঠিন থেকে তরলে পরিণত হয়ে গেছে। কিন্তু একটা কণা কিন্তু এখনো রয়েছে যে কিন্তু এখনো কঠিন থেকে তরলে পরিণত হয় নাই। তাহলে আমি যদি আরও তাপ দেই, দেন আমার এই কণাটা কিন্তু তাপমাত্রা গ্রহণ করবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমার এই যে কিউ পয়েন্টে যে বস্তুটার যে আমরা গলনাঙ্ক 45 ডিগ্রি সেলসিয়াস বলতেছি, তখন কি হবে দেখো, ধরো আমরা এই বস্তুটারে ধরো আমরা এই 3টা কণা দ্বারা আমরা প্রেজেন্ট করতেছি। কিউ পয়েন্টে যখন যাব বা কিউ পয়েন্টে যখন আমি পৌঁছাবো তখন ধরো আমার এই কণাটা বা নিচের কণাটা সবার আগে তাপমাত্রা গ্রহণ করছে, সবার আগে তাপমাত্রা গ্রহণ করছে এবং সবার আগে সে তাপমাত্রা গ্রহণ করে সে কঠিন থেকে সে তরলে পরিণত হয়ে গেছে। কিউর এই যে ফার্স্ট যে কণাটা সে কঠিন থেকে তরলে পরিণত হয়ে গেছে। এরপরে কি হবে, এরপরে তো আমি তাপমাত্রা দিতে থাকবো, তাপমাত্রা কিন্তু আমি বন্ধ করব না, তাপ কিন্তু আমার চলতেই থাকবে, কিন্তু আমার তাপমাত্রা বাড়বে না। কেন আমার তাপমাত্রা বাড়বে না, কারণ একটা কণা শুধুমাত্র তাপমাত্রা গ্রহণ করে কঠিন থেকে তরলে পরিণত হয়েছে। আমার তো এই পদার্থের মধ্যে আরও 2টা কণা বাকি আছে, তাদেরকে যদি আমি কঠিন থেকে তরলে পরিণত করতে পারি, অর্থাৎ সবার ভৌত অবস্থা যখন কঠিন থেকে তরল হবে ঠিক ওই মোমেন্টেই কিন্তু তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে।
সো দেন দেখো, দেন আমি সময় নষ্ট করে তাপ দিচ্ছি, কিন্তু আমার তাপমাত্রা কিন্তু 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে যাচ্ছে না। তার কারণটা কি? তার কারণ এই কণা যখন তাপমাত্রা গ্রহণ করবে, এরপর সিরিয়ালে আসবে আমার সেকেন্ড কণা, সেও যখন তাপমাত্রা গ্রহণ করবে, এরপরে আমার থার্ড কণা। তাহলে এরা কিন্তু সবাই কিন্তু তাপমাত্রা গ্রহণ করে যখন কঠিন থেকে তরলে পরিণত হবে, অর্থাৎ সবার ভৌত অবস্থা যখন তরলে পরিণত হবে, তখন যদি আমি তাপ দেই, এরপর তারা আবার আস্তে আস্তে তাপমাত্রা গ্রহণ করা শুরু করবে এবং আস্তে আস্তে বাষ্পীভূত হতে শুরু করবে। সো কিউ আর এইখানে সরল রেখা কেন? কারণ হচ্ছে গিয়া কিউ পয়েন্টে এই প্রথম কণাটা শুধুমাত্র একাই তাপমাত্রা গ্রহণ করেছে, বাট বাকি দুইজন এখনো তাপমাত্রা গ্রহণ করে নাই। তো এরপর যখন আমি আরও তাপ দিতে থাকবো সময় নষ্ট করে, এরপর আমার সেকেন্ড কণাটা তাপমাত্রা গ্রহণ করবে, এরপর আমার থার্ড কণাটা তাপমাত্রা গ্রহণ করবে। সবাই যখন তাপমাত্রা গ্রহণ করে কঠিন থেকে তরলে পরিণত হবে, জাস্ট আমি ওই মোমেন্টটাকে সবার তরল অবস্থা বলতে পারবো। সো এই যে কিউ আর যে রেখাটা, এই রেখার মধ্যে তোমরা কঠিন এবং তরল দুইটা কথাই দেখতে পাচ্ছ, দুইটা লেখাই দেখতে পাচ্ছ। এর কারণটা হচ্ছে গিয়া তুমি কিউ পয়েন্টে যখন তাপমাত্রা যখন তোমার 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন পৌঁছে যাবা, তখন ধরো প্রথম কণাটা কঠিন থেকে তরলে পরিণত হয়ে গেল, তাহলে আমি এটাকে এখন তরল লিখতে পারি। কিন্তু সবাই কি কঠিন থেকে তরলে পরিণত হয়েছে? না, সবাই কিন্তু কঠিন থেকে তরলে পরিণত হয় নাই। দুইটা কণা কিন্তু তখন স্টিল বাকি আছে, যারা এখনো কঠিন থেকে তরলে পরিণত হয় নাই। তাহলে ওই দুইটা কণা আছে কঠিন অবস্থায়, আর এই কণাটা আছে তখন তরল অবস্থায়। এরপর তুমি যত আস্তে আস্তে তাপমাত্রা বাড়াতে থাকবা, তখন কিন্তু দুইটা কণা, এই কণার পরে সেকেন্ড কণাটা তোমার তরলে পরিণত হয়ে যাবে, এরপর থার্ড কণাটা আস্তে আস্তে তরলে পরিণত হয়ে যাবে, এরকম। সো আমি কিউ আর অবস্থানে আমি কঠিনও দেখতে পাচ্ছি, তরলও দেখতে পাচ্ছি। আমি যখন শুরুতে তাপমাত্রা দেওয়া শুরু করব, তখন আমার কঠিন পদার্থ থাকবে বেশি, তরল পদার্থ থাকবে কম। বাট যত আমি সময় নিয়ে যত আমি আরও তাপমাত্রা দিব, তখন কিন্তু আস্তে আস্তে আমার তরল পদার্থের কণা বেশি হবে এবং কঠিন পদার্থের কণা কম হবে। এবং এই যে আর পয়েন্টে কি হবে, যে সকল কণা, দ্যাট মিনস আমরা যে তিনটা কণা নিয়েছি, তিনটা কণাই কিন্তু কঠিন থেকে এখন কিসে পরিণত হয়ে গেছে? তিনটা কণাই কিন্তু এখন কঠিন থেকে তরলে পরিণত হয়ে গেছে। তো কিউ আর রেখাটা কেন সরল রেখা হচ্ছে? কারণ আমি কিন্তু সময় অতিবাহিত করতেছি, আমি কিন্তু তাপ দিচ্ছি, কিন্তু তাপমাত্রা কিন্তু তোমার 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে যাচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে কি, যেই কণাটা 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্রহণ করছে, ও আর তাপমাত্রা নিচ্ছে না। ও তাপমাত্রা না নিলে কে তাপমাত্রা নিচ্ছে? ওর পার্শ্ববর্তী যে কণা আছে সে তাপমাত্রা নিচ্ছে। অ্যান্ড ও যখন 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত হয়ে গেছে, ও আর তাপমাত্রা নিচ্ছে না। দেন কে নিচ্ছে? দেন এর যে পার্শ্ববর্তী যে কণা আছে সে কিন্তু তাপমাত্রা নিচ্ছে। এরকমভাবে একটা পদার্থের যতগুলো কণা আছে, সবগুলো কণাই যখন একটা অবস্থা থেকে অন্য অবস্থায় একদম সবাই যখন নিশ্চিত করবে যে না, এখন পাত্রের মধ্যে এমন কোনো কণা নাই যে কঠিন থেকে তরলে পরিণত হয় নাই, সবাই যখন কঠিন থেকে তরলে পরিণত হয়ে যাবে, তখন কিন্তু এই আর পয়েন্ট থেকে আবার এস পয়েন্টের দিকে যাবে। সো কিউ পয়েন্টে জাস্ট জিনিসটা, পদার্থটা হচ্ছে কি আছে, গলতে শুরু করছে, অ্যান্ড আর পয়েন্টে সবাই তরল থেকে কঠিন থেকে সবাই তরলে পরিণত হয়ে গেছে। অর্থাৎ আর পয়েন্টে কিন্তু আমার এমন কোনো কণা নাই যে কিন্তু কঠিন থেকে তরলে পরিণত হয় নাই। যেহেতু সবাই কঠিন থেকে তরলে পরিণত হয়ে গেছে আর পয়েন্টে, দেন তুমি যদি তাপমাত্রা দাও, তখন কিন্তু দেখো জিনিসটা কিন্তু আর থেকে আবার উপরের দিকে উঠতেছে, এবং উপরের দিকে উঠে এই যে 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এইখানে তারা আবার স্টপ করতেছে। কেন স্টপ করতেছে দেখো। আর এর পাশে আমি কেন আর এর পাশে কেন আমি তরল কথাটা দেখতেছি, কারণ আগেই বলে দিয়েছি যে আর পয়েন্টে কিন্তু সবাই তরলে পরিণত হয়ে গেছে, কেউ কিন্তু তরলে পরিণত হতে এখানে বাকি নাই। সো এখন যদি আমি তাপ দেই, তাহলে আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর যেহেতু সবাই তরলে পরিণত হয়ে গেছে, এই জন্য আমি এই যে আর থেকে এস পর্যন্ত যে রেখাটা, এই রেখার পাশে আমি তরল কথাটা লিখতে পারি, কারণ আমার পাত্রের মধ্যে এখন সবাই হচ্ছে গিয়ে তরল অবস্থানে আছে। ডান। এবার আসো এস পয়েন্ট এবং টি পয়েন্টের মধ্যে দুইটা রেখা, একটা হচ্ছে গিয়ে তরল এবং একটা হচ্ছে গিয়ে গ্যাস। এই কথাটা কেন লেখা হচ্ছে, এই কথার সাথে কেন এই রেখাটা সরল রেখা হচ্ছে? সো আমি আরেকটা গ্রাফ আঁকতেছি, এইখানে গ্রাফ না, আমি আরেকটা বক্স আঁকতেছি এবং সেখান থেকে উদাহরণগুলো তোমাদেরকে আগের মতো করে দেওয়ার চেষ্টা করতেছি। সো তোমরা এখন জাস্ট ভাবো যে এইখানে যে আমি তিনটা কণা নিয়েছি, এই কণা তিনটার সবাই কিন্তু এখন ধরো তরল অবস্থানে আছে, কারণ আমরা কিন্তু আর পয়েন্টে সবাইকে অলরেডি তরলে পরিণত করে ফেলছি। সো এখন এই যে পাত্রের মধ্যে যে তিনটা কণা, প্রত্যেকটা কণাই এখন তরল অবস্থায় আছে। তো এখন কি হবে দেখো, যদি আমি এখন আবার তাপ দেই, তাহলে কি হবে? যেহেতু যেই কথাটা আমি বলেছি যে পাত্রের সবাই যখন একটা অবস্থানে থাকবে, তখন যদি তুমি তাপ দাও তবেই তাপমাত্রা বৃদ্ধি পাবে। কিন্তু পাত্রের সবাই যদি একটা অবস্থানে না থাকে, তখন যদি আমি তাপ দিই, তখন যারা যারা ওই অবস্থানে পৌঁছাতে পারে নাই, তারা তাপমাত্রা গ্রহণ করে ওই অবস্থানে পৌঁছাবে। তো যেহেতু আমার পাত্রের মধ্যে প্রত্যেকটা কণাই হচ্ছে গিয়ে তরল অবস্থানে আছে, এখন যদি আমি তাপ দেই, তাহলে সর্বপ্রথম আমার যে এই যে ফার্স্ট কণাটা, এই ফার্স্ট কণাটা কি করবে?
95°C তাপমাত্রা গ্রহণ করবে। এখন যেহেতু সবাই একটা অবস্থানে আছে, এখন তাপমাত্রা দিলে এখন সে তাপমাত্রা গ্রহণ করবে এবং এই 95°C তাপমাত্রা গ্রহণ করে সে সবার আগে কি হবে, এই যে স্ফুটনাঙ্ক অর্থাৎ সে বাষ্পীভূত হতে শুরু করবে। তো এই কথার মধ্যে তোমরা যে লেখা দেখতে পাচ্ছ তরল এবং গ্যাস, এই কথাটা কেন হচ্ছে? কারণ যখন আমি সর্বপ্রথম তাপ দিয়েছি এবং ফার্স্ট যেই কণাটা, ওই কণাটা যখন তাপমাত্রা গ্রহণ করে যখন 95°C তাপমাত্রা হয়েছে, ও কিন্তু এখন আর তরল নাই, ও এখন কোন অবস্থানে আছে? ও এখন গ্যাসীয় অবস্থানে আছে। বাট পাত্রের মধ্যে আরও দুইটা কণা আছে যারা এখনো তাপমাত্রা গ্রহণ করে নাই, ওরা কিন্তু গ্যাসীয় অবস্থানে নাই, ওরা আছে কোন অবস্থানে? ওরা আছে তরল অবস্থানে। অর্থাৎ এসটি রেখার পাশে তোমরা যে তরল এবং গ্যাস দুইটা কথা দেখতে পাচ্ছ, কথাটা হচ্ছে গিয়া এই অবস্থাটা একটা মিশ্র অবস্থা, যেই অবস্থার মধ্যে আমরা কিছু গ্যাসীয় কণাও দেখতে পাবো, আবার যেই অবস্থার মধ্যে আমরা কিছু তরল কণাও দেখতে পাবো। সো আমার যেহেতু আমার প্রথম কণাটা তাপমাত্রা গ্রহণ করছে, তাহলে সে এখন গ্যাসীয় অবস্থায় আছে, বাকি দুইটা কণা এখনো তাপমাত্রা গ্রহণ করতে পারে না, তারা এখন তরল অবস্থানে আছে। তো প্রথম কণা যখন তাপমাত্রা গ্রহণ করবে বা তাপমাত্রা গ্রহণ করা যখন শেষ হবে, এরপরে কিন্তু সে আর বাড়বে না, সে ওই অবস্থানেই থেকে যাবে। এর যে সেকেন্ড যেই কণাটা আছে, এই কণাটা তখন আস্তে আস্তে তাপমাত্রা গ্রহণ করবে এবং এও তাপমাত্রা আস্তে আস্তে গ্রহণ করে কিন্তু এও কিন্তু তরল থেকে কিসে পরিণত হবে? গ্যাসে পরিণত হবে। তো যখন দুইটা কণারই তাপমাত্রা গ্রহণ করা শেষ হয়ে যাবে, তখন থার্ড কণাটা আস্তে আস্তে তাপমাত্রা গ্রহণ করবে এবং এও কি করবে? আস্তে আস্তে তাপমাত্রা গ্রহণ করে তরল থেকে সবাই গ্যাসে পরিণত হয়ে যাবে। অর্থাৎ এস পয়েন্টে জিনিসটা তরল থেকে গ্যাসে পরিণত হওয়া শুরু করবে এবং যেই কাজটা আমার প্রথম কণাটা থেকে শুরু হবে। আর টি পয়েন্টে আমার প্রত্যেকটা কণাই কিন্তু টি পয়েন্টে কিন্তু তরল থেকে গ্যাসে পরিণত হয়ে যাবে। এখানে কিন্তু টি পয়েন্টে জাস্ট এন্ডিং হবে আর এস পয়েন্টে জাস্ট স্টার্ট হবে। কিন্তু তাপমাত্রা কিন্তু আমার সবারই কত হচ্ছে? 95 হচ্ছে। এর থেকে কিন্তু কেউ বাড়তেছেও না, কমতেছেও না, যার কারণে আমরা বলতেছি সময় অতিবাহিত হচ্ছে। আমি যে এই যে পর্যায়ক্রমে যে প্রথম, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এই কণাগুলোকে আমি যে পর্যায়ক্রমিকভাবে যে তাপ দিচ্ছি, আমার সময়টা কিন্তু বসে নাই, সময় কিন্তু অতিবাহিত হচ্ছে, কিন্তু আমার তাপমাত্রা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই কারণে কিন্তু গ্রাফটা দেখো এরকম এসটি একটা সরলরেখা হয়েছে। তো কি হবে দেন? কি হবে দেখো, যখন তুমি টি পয়েন্টে চলে যাবা, যখন তুমি টি পয়েন্টে চলে গেছো, তখন কিন্তু তোমার পাত্রের মধ্যে কোনো কণাই তরল নাই, সবগুলো কণাই কি অবস্থানে আছে? এখন সবগুলো কণাই আমার গ্যাসীয় অবস্থানে আছে। এরপরে যদি আমি তাপ দেই, দেন জাস্ট আরেকটা গ্রাফ আমরা এখানে দেখাই ছোট করে, সেটা হচ্ছে এরপরে তুমি যদি তাপ দাও, যেহেতু পাত্রের প্রত্যেকটা কণাই হচ্ছে গিয়ে যে গ্যাসীয় অবস্থানে পৌঁছে গেছে, এরপর যদি তাপ দাও, তখন তারা আস্তে আস্তে বাষ্পীভূত হতে শুরু করবে এবং উপরের দিকে আস্তে আস্তে মানে নিজেদের তাপমাত্রা বৃদ্ধি করবে এবং গ্যাসীয় অবস্থা সৃষ্টি করবে। এই কারণে দেখো টি থেকে ইউ পর্যন্ত যে অবস্থাটা, সেই অবস্থাটাকে বলতেছি আমরা হচ্ছে গিয়া গ্যাস। কেন? কারণ টি পয়েন্টে কিন্তু আমার প্রত্যেকটা যে কণা, আমার প্রতিটা কণাই কিন্তু আমার টি পয়েন্টে এসে গ্যাসে পরিণত হয়েছে। তো এরপরে তুমি যদি তাপ দাও, তাপমাত্রা আবার যেহেতু সবাই সেম অবস্থানে চলে আসছে, সবার তাপমাত্রা এখন 95°C, তো সবার তাপমাত্রা 95°C হওয়ার ফলে আমি যদি তাপ দিই, তখন সবাই আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকবে। অ্যান্ড এই জন্য কিন্তু আমি ইউ থেকে টি পর্যন্ত অবস্থাটাকে বলতেছি গ্যাসীয় অবস্থা, আবার আর থেকে এস পর্যন্ত অবস্থাটাকে বলতেছি আমি তরল অবস্থা, এবং পি থেকে কিউ পর্যন্ত অবস্থাটাকে বলতেছি আমি কঠিন অবস্থা। তো এইভাবে যদি তোমরা গ্রাফ একে যদি পর্যায়গুলোর বা অংশগুলোর যদি ব্যাখ্যা দাও, তাহলে আশা করি তোমরা অ্যান্সারটা সঠিক হবে এবং তোমরা সবাই ফুল মার্কস পাবা। ওকে, সো আমাদের এবার যেই কাজটা করতে হবে, আমাদের ঘয়ের অ্যান্সারটা করতে হবে। সো ঘয়ের কোশ্চেনটা কি? উদ্দীপকে উল্লেখিত তাপমাত্রা দুটিতে পদার্থটির অবস্থার পরিবর্তন কণার গতিতত্ত্বের আলোকে বিশ্লেষণ করো। আমরা কিন্তু দুইটা তাপমাত্রা দিচ্ছি, একটা হচ্ছে গিয়ে 45°C এবং একটা হচ্ছে গিয়ে 95°C। এই তাপমাত্রা দুটিতে যে পদার্থের অবস্থা যে পরিবর্তন হচ্ছে, কঠিন থেকে তরল হচ্ছে এবং তরল থেকে যে বাষ্পে পরিণত হচ্ছে, এই জিনিসটা আমাকে ব্যাখ্যা করতে হবে। কিন্তু ব্যাখ্যাটা এবার আমাকে যেই বা যার সাহায্যে করতে হবে, সেটা হচ্ছে কণার গতিতত্ত্বের আলোকে। আমরা কিন্তু গতেও ঠিক সেম কাজটাই করেছি, কিন্তু গতে আমরা ব্যাখ্যাটা করেছি গ্রাফ থেকে, কিন্তু ঘতে আমাকে কিন্তু গ্রাফ থেকে ব্যাখ্যা দিতে বলে নাই, আমাকে বলছে যে কণার গতিতত্ত্বের আলোকে জিনিসটাকে আমরা কিভাবে ব্যাখ্যা দিব। সো দেখো তোমাদেরকে জিনিসটাকে কিভাবে ব্যাখ্যা দেওয়া হয় একটু লক্ষ্য করো। ওকে, সো আমি এইখানে ঘয়ের অ্যান্সারটার জন্য আমাদের যেই যেই জিনিস প্রয়োজন হবে, আমি সেইখানে একটা জিনিসগুলোকে আমরা এখানে উঠিয়ে নিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো। সো আমাদেরকে মূলত নিচের দিকে যে দুটো সূত্র আছে, এই সূত্র দুটোর দিকে একটু ফার্স্টে লক্ষ্য করতে হবে। সেটা হচ্ছে গিয়ে কি? আন্তঃআণবিক আকর্ষণ বল, ব্যস্তানুপাতিক সম্পর্ক, 1/, কণার দূরত্ব বা 1/, আন্তঃকণা দূরত্ব। এটা বলতে আসলে কি বোঝানো হয়? তোমরা একটা সূত্র সবাই জানো যে আকর্ষণ বল বা বলের যে সূত্র, সেটা হচ্ছে গিয়ে যে যদি দুইটা বস্তুর মধ্যে আমি ডিস্টেন্স বা দূরত্বকে বাড়াই দেই, তাহলে বলটা আস্তে আস্তে কমে যায়। তো কি হয় দেখো, এইটা আমার কঠিন পদার্থের চিত্র, এইটা আমার তরল পদার্থের চিত্র, এইটা আমার গ্যাসীয় বা বাষ্পীয় পদার্থের চিত্র। তো কঠিন পদার্থের মধ্যে কণাগুলো দেখো একত্রিত অবস্থায় থাকে বা সংবদ্ধ, জাস্ট একত্রিত হয়ে একটা কাঠামো গঠন করে কঠিন পদার্থের। আমি যখন তাপ দিব, কঠিনকে যখন আমি আস্তে আস্তে তাপ দিব, তখন কি হবে দেখো,
তোমরা এই যে নিচের যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা একটু লক্ষ্য করো বা এই সিকোয়েন্সটা একটু দেখার চেষ্টা করো। তাপ মানে কি? তাপ কিন্তু একটা শক্তি। তাহলে আমি কঠিন পদার্থকে একটা শক্তি দিচ্ছি। কঠিন পদার্থকে যখন আমি শক্তি দিব, তখন এই যে কঠিন পদার্থের কণাগুলো আছে, কঠিন পদার্থের কণাগুলো কি করবে? সেই শক্তি গ্রহণ করবে। এবং যখন তারা শক্তি গ্রহণ করবে, তখন কিন্তু তাদের মধ্যে যেই বস্তু সৃষ্টি হবে সেটা হচ্ছে গিয়ে কম্পন। অর্থাৎ আগে যখন কঠিন পদার্থের কণাগুলো যখন স্থির ছিল, তখন তাদের মধ্যে যে শক্তি ছিল, এখন কিন্তু তাদের মধ্যে শক্তি আগের থেকে একটু বেশি। অতএব তাপ দেওয়ার ফলে কণাগুলো শক্তি প্রাপ্ত হবে এবং আস্তে আস্তে কি করবে? নিজেরা আস্তে আস্তে কাঁপতে শুরু করবে। তো নিজেরা যখন কাঁপতে শুরু করবে, দুইটা বস্তু যখন নিজেরা এরকম কাঁপতে থাকে, তখন কি হয়? ধাক্কা লাগে না? ধাক্কা লেগে কি হয়? একটা কিন্তু আরেকটা বস্তু থেকে দূরে সরে যায়। তো দেখো, কণাগুলো যখন এরকম কাঁপতে থাকবে, তখন তাদের মধ্যে পরস্পর সংঘর্ষ হবে এবং সংঘর্ষ হওয়ার ফলে তারা কিন্তু একজন আরেকজন থেকে কি করবে? একজন কিন্তু আরেকজন থেকে দূরত্বে চলে যাবে। সো আগে যেই কণাগুলো দেখো পরস্পর পাশাপাশি ছিল, কম্পন সৃষ্টি হওয়ার ফলে তারা কিন্তু এখন আর পরস্পর একদম কাছাকাছি নেই। তারা কিন্তু একজন থেকে আরেকজনের দূরত্বটা কিন্তু আগের থেকে একটু বেড়ে গেছে। এই যে আন্তঃআণবিক দূরত্ব বা আন্তঃকণা দূরত্ব, অর্থাৎ একই বস্তুর মধ্যে যে দুইটা কণা, এই দুইটা কণাকে বলা হয় আন্তঃকণা। তাহলে এই যে আমার যে সমগ্র তরল বস্তুর মধ্যে দুইটা কণার মধ্যে যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা কি হচ্ছে? আগের চাইতে বেড়ে যাচ্ছে। আগের চাইতে বেড়ে যাওয়ার ফলে যেহেতু আন্তঃকণা দূরত্বর মান বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতেই পারতেছো আন্তঃআণবিক আকর্ষণ বলের মান কি হবে? আস্তে আস্তে কমে যাবে। কারণ আমরা কিন্তু সম্পর্কটা ব্যস্তানুপাতিক দেখাচ্ছি, অর্থাৎ কোনো কারণে যদি দূরত্বের মান বেড়ে যায়, আকর্ষণ বলের মান আস্তে আস্তে কি হবে? কমে যাবে। কোনো কারণে যদি দূরত্বের মান কমে যায়, আকর্ষণ বলের মান আস্তে আস্তে কি হবে? বাড়তে থাকবে বা বেড়ে যাবে। যেহেতু তরল পদার্থের ক্ষেত্রে আমার আন্তঃকণা আকর্ষণ বল, আন্তঃকণা দূরত্ব কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আন্তঃকণা দূরত্ব আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার ফলে আন্তঃআণবিক যে আকর্ষণ বল সেটা আস্তে আস্তে কমে যাবে। অর্থাৎ এই যে দুইটা কণা, এই দুইটা কণার মধ্যে যে আকর্ষণ বল সেটা আগের তুলনায় কম হবে। কঠিন পদার্থের মধ্যে যেরকম ছিল, আমার তরল পদার্থের ক্ষেত্রে সেই অবস্থাটা বা সেই বৈশিষ্ট্যটা কম হবে। কেন? কারণ পদার্থের কণাগুলো আস্তে আস্তে দূরত্বে অবস্থান করতেছে। যেহেতু এই কণাগুলো আস্তে আস্তে দূরত্বে অবস্থান করতেছে এবং এদের মধ্যে আকর্ষণ বলটা আগের চাইতে কমে যাচ্ছে, তাই কিন্তু বস্তুটা কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে। কারণ কঠিন পদার্থের কিন্তু একটা নির্দিষ্ট আকার থাকে। তোমরা যেরকম এইখানে অণুগুলোর একটা নির্দিষ্ট একটা ক্লাস দেখতে পাচ্ছ, একটা গঠন দেখতে পাচ্ছ, কিন্তু তরল পদার্থের কিন্তু নির্দিষ্ট আকার নাই। কেন আকার নাই? কারণ তরল পদার্থের অণুগুলো কিন্তু এরকম সংবদ্ধ হয়ে অবস্থান করে না। তারা কিন্তু পরস্পর থেকে দূরে থাকে। আর তারা যখনই পরস্পর থেকে দূরে থাকে বা দূরে অবস্থান করে, তখন কিন্তু আমি তরল অবস্থাটা পাই এবং তরলকে আমি যে কোনো পাত্রেই রাখি না কেন, সে কিন্তু ওই পাত্রের আকার ধারণ করে। তার কিন্তু নির্দিষ্ট কোনো আকার নাই। কিন্তু কঠিনের কিন্তু একটা নির্দিষ্ট আকার থাকে, কারণ তার অণুগুলো পরস্পর কাছাকাছি ভাবে অবস্থান করে, কারণ তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেক বেশি আর দূরত্ব অনেক কম। কিন্তু তরল পদার্থের মধ্যে যেহেতু আন্তঃআণবিক বা আন্তঃকণা দূরত্বটা বেড়ে যাচ্ছে, আকর্ষণ বল অনেক কমে যাচ্ছে। আর যেহেতু আকর্ষণ বলটা আস্তে আস্তে কমে যাচ্ছে, দ্যাট মিনস অণুগুলো আস্তে আস্তে দূরত্বে অবস্থান করতেছে এবং একে অপরকে পরস্পর খুব জোরালোভাবে আকর্ষণ বল সৃষ্টি করতে পারতেছে না কঠিনের তুলনায়। এই কারণে কিন্তু আমি তরল পদার্থের মধ্যে নির্দিষ্ট কোনো আকার দেখতে পাই না। তার কারণটা এদের অণুগুলো বিক্ষিপ্ত অবস্থায় আছে, ছড়ায়া ছিটায় আছে। কঠিন পদার্থের মধ্যে যেরকম পাশাপাশি ছিল, এখানে কিন্তু তারা পাশাপাশি নেই। এই না থাকার কারণে কিন্তু তারা কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে। দেন আসো, তুমি যখন এই তরলকে আবারও তাপ দিব, তখন কি হবে? জাস্ট আগের সিকোয়েন্সটা আবার ফলো করবে, যে তাপ মানে আমি শক্তি দিচ্ছি, শক্তি দিলে কম্পন সৃষ্টি হবে, কম্পন সৃষ্টি হলে দূরত্ব বাড়বে, দূরত্ব বাড়লে আকর্ষণ বলটা কমে যাবে। তো যখন আমি তরলকে তাপ দিব, তখনই কিন্তু তাদের মধ্যে এরকম কম্পন সৃষ্টি হবে, তখন তাদের মধ্যে আস্তে আস্তে কম্পন সৃষ্টি হবে। এবং এখন তো তারা দূরত্বে অবস্থান করতেছেই, কম্পন সৃষ্টি হয়, তারা কিন্তু এইভাবে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে পরস্পর থেকে আরো দূরে যাবে। জাস্ট এভাবে আসে, তারা কাঁপতে কাঁপতে আস্তে আস্তে তারা এইভাবে চলে যাবে। তো কি হবে দেখো, যখন তারা কাঁপতে কাঁপতে যখন তারা এক জায়গা থেকে আরেক জায়গায় বা এক স্থান থেকে অন্য স্থানে সরে যাবে, তখন কিন্তু দূরত্ব কিন্তু আগের চাইতে আরো বেড়ে যাবে। দেখো, তরলের মধ্যে আমার যে ডিসটেন্স ছিল, আমার বাষ্পীয় বা গ্যাসীয় অবস্থার মধ্যে কিন্তু দূরত্বটা আরো বেশি। কেন? কারণ আমি তরলকে তাপ দিয়েছি বা শক্তি দিয়েছি। এই শক্তি দেওয়ার ফলে তরলের অণুগুলো কম্পন সৃষ্টি করেছে, কম্পন সৃষ্টি করার ফলে তাদের মধ্যে দূরত্বটা বেড়ে গিয়েছে। এবং যখন তাদের মধ্যে এরকম যখন ডিসটেন্স যখন তাদের মধ্যে বেড়ে যাবে, তখন প্রত্যেকটা কণার মধ্যে যে আকর্ষণ বলটা আছে, সেই আকর্ষণ বলটা কি হবে? আগের চাইতে কম হবে। কারণ দূরত্ব যতই আমি বৃদ্ধি করব, আন্তঃআণবিক আকর্ষণ বলটা ততই হ্রাস পাবে। যেহেতু আমি তরল থেকে দূরত্বকে বৃদ্ধি করেছি, তাই তরলের অণুগুলোর মধ্যে যেই আকর্ষণ বল কাজ করত, গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে কিন্তু তার থেকে কম আকর্ষণ বল কাজ করবে। কারণটাই হচ্ছে গিয়ে আমি দূরত্বকে এখানে বৃদ্ধি করেছি বা দূরত্বকে বাড়াইছি। তো যখন তাদের মধ্যে এরকম আকর্ষণ বল কম কাজ করবে, তখন কিন্তু তাদের নির্দিষ্ট কোনো আকার থাকবে না। তোমরা সবাই জানো যে গ্যাসীয় পদার্থকে আমি যেই পাত্রে রাখি না কেন, সেই পদার্থের
সম্পূর্ণ জায়গাটা সে দখল করে। কিন্তু তরল পদার্থকে কিন্তু রাখলে সে কিন্তু একটা মোটামুটি একটা জায়গা জুড়ে থাকে। গ্যাসীয় পদার্থগুলো কেন এরকম পাত্রের সম্পূর্ণ জায়গা দখল করে? কারণ তাদের আকর্ষণ বলটা একান্তই কম এবং দূরত্বটা সবচাইতে বেশি। সো যদি আমি এরকম বড় একটা পাত্র নেই, এই বড় পাত্রের মধ্যে যদি এই অণুগুলো রাখি, তখনও কিন্তু তারা এরকম পাত্রের কর্নারে কর্নারে অবস্থান করবে। মূল কারণটাই হচ্ছে গিয়ে এই যে কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা তাদের অনেক কম এবং দূরত্বটা কি হচ্ছে, অনেক বেশি হচ্ছে। সো আকর্ষণ বল অনেক কম এবং দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে অণুগুলো বিক্ষিপ্তভাবে অবস্থান করে, একজন আরেকজন থেকে অনেক দূরে থাকে, যার কারণে আমরা বলি তরলের কোনো নির্দিষ্ট আকার নাই এবং গ্যাসীয় পদার্থকে আমি যেই পাত্রের মধ্যে রাখি না কেন, সে কিন্তু সম্পূর্ণ পাত্রের মধ্যেই বা সম্পূর্ণ পাত্রের জায়গাটাই দখল করে। অর্থাৎ কঠিন পদার্থের অণুগুলোর নির্দিষ্ট আকার আছে, কারণ অণুগুলো পরস্পর থেকে কাছাকাছি অবস্থান করতেছে এবং দূরত্ব অনেক কম, আকর্ষণ বল অনেক বেশি। দ্যাটস ওয়াই এই কঠিন পদার্থের নির্দিষ্ট একটা আকার দেখতে পাই। কঠিন থেকে তরল চেঞ্জ হচ্ছে, কারণটা হচ্ছে কি তাপমাত্রা দিচ্ছি, অণুগুলো তাপ মানে শক্তি গ্রহণ করতেছে, কম্পন সৃষ্টি হচ্ছে, দূরত্ব আগের থেকে বাড়তেছে, আকর্ষণ বল আগের থেকে কমতেছে, যার কারণে এই অণুগুলোর মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে এরা কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে এবং তাকে আমি যেই পাত্রে রাখি না কেন সে সেই পাত্রের আকার ধারণ করতেছে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ঠিক সেম কাহিনী, আগের থেকে আরও তাপ বাড়িয়ে দিচ্ছি, কম্পন সৃষ্টি হচ্ছে, দূরত্ব বাড়তেছে, আকর্ষণ বল কমে যাচ্ছে এবং তারা পাত্রের সম্পূর্ণ জায়গাটাই দখল করতেছে। সো এইটাই হচ্ছে গিয়ে মূলত কণার গতিতত্ত্ব, অর্থাৎ শক্তি নেওয়ার ফলে বা শক্তি দেওয়ার ফলে তারা কি অবস্থান তৈরি করতেছে বা তাদের অবস্থান কি হচ্ছে। তো এইভাবে যদি ব্যাখ্যা দাও তোমরা, আশা করি তোমরা এটাতে ফুল মার্কস পেয়ে যাবে এবং আমি যেই কথাগুলো মুখে বললাম এগুলো তোমরা তোমাদের নিজেদের ভাষায় ব্যাখ্যা দিয়ে দেবা, তাহলেই অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। সো আশা করি তোমরা সবাই সৃজনশীলটি ভালোভাবে বুঝতে পেরেছো। এইভাবে যদি তোমরা সৃজনশীলটার অ্যান্সার করতে পারো, তোমাদের পরীক্ষার হলে তোমরা ভালো মার্ক ক্যারি করতে পারবা। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।